যুক্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। রাজধানীর অনেক ফিলিং স্টেশনে মিলছে না তেল, ফলে বন্ধ রাখা হয়েছে বিক্রি। দর্শক, জ্বালানি তেল বিক্রির খবর জানতে আমরা যাচ্ছি চট্টগ্রামে। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুনা আনসারি। রুনা, দেশের অনেক জায়গায় তেল পাচ্ছেন না ক্রেতারা, বন্দরনগরের অবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সুবর্ণা, আমরা সকাল থেকে দেখেছি চট্টগ্রামের অনেকগুলো ফিলিং স্টেশনে কিন্তু ডিজেল অকটেন নেই এবং সেখানে দীর্ঘ ভোর থেকে লাইন থাকার পরে বেলা 11:30টার পরে সবগুলো ফিলিং স্টেশনে কিন্তু ডিজেল আর অকটেন বন্ধ হয়ে যায়। চট্টগ্রামের একমাত্র এই যে ফিলিং স্টেশন পিইউসি, এখানে শুধু ডিজেল আর অকটেনই যেহেতু বিক্রি হয়, এখানে তারা গত বৃহস্পতিবারের 9 গাড়ি ডিজেল অকটেন তারা মজুত করেন এবং সেগুলো এখন পর্যন্ত চলছে। তারা এখানে রেশনিং করে দিচ্ছেন, প্রত্যেকটা বাইকে দিচ্ছে 500 টাকা করে এবং প্রাইভেট কারে দিচ্ছে 1,500 টাকার অকটেন। এছাড়া তারা যেটি আশা করছেন আজকে হয়তো সন্ধ্যা পর্যন্ত তারা দিতে পারবেন। এরপরে আগামীকাল নতুন করে আবার ডিজেল আর অকটেন যদি আনা যায় তাহলে আবারও দিতে পারবে। এছাড়া চট্টগ্রামের অন্যান্য ফিলিং স্টেশনের অবস্থা কিন্তু সকাল 11:30টার পর থেকে প্রায় সবগুলোই ডিজেল আর অকটেন বিক্রি বন্ধ হয়ে যায়। তারা আগামীকাল আবার নতুন করে পেলে হয়তো দিতে পারবেন এমনটা জানিয়েছেন। আমরা অনেক যারা চালক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা দীর্ঘক্ষণ অনেকে কিন্তু ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে এখানে তারা মাত্র 500 টাকার যেখানে পাচ্ছেন, সে 500 টাকাটা আসলে কতক্ষণ চলবে, যেহেতু সারাক্ষণ তাদের কাজের মধ্যেই ব্যবহৃত হচ্ছে বাইক বা প্রাইভেট গাড়িগুলো। সেজন্য তারা আসলে আশঙ্কা প্রকাশ করছেন এই সমস্যা যদি তড়িৎ গতিতে সমাধান না হয় তাহলে মানুষের যে হাহাকার সেটি আরো বেড়ে যাবে। আমরা যেই ফিলিং স্টেশন আছে এই মুহূর্তে, এই ফিলিং স্টেশনে যে লাইনটি দেখছেন এই লাইনটি কিন্তু দীর্ঘ 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত লাইন আছে। এটা আরো বেশি ছিল, কিন্তু দুপুরের পরে কিছুটা লাইন কমছে। অনেক দ্রুত গতিতে দেওয়ার চেষ্টা করছে এখানকার যারা অকটেন বা ডিজেল দিচ্ছেন, তারা বাইক গুলোতে 500 টাকা করে দিচ্ছেন এবং প্রাইভেট গাড়িতে দিচ্ছে 1,500 টাকার মতো। 1,500 টাকায় পাওয়া যাচ্ছে 12.5 লিটার মতো পাওয়া যাচ্ছে। এটি কতক্ষণ পর্যন্ত চলবে? এছাড়া অন্যান্য ফিলিং স্টেশন যেগুলো বন্ধ হয়ে গেছে তারা বলছেন, আর অনেকে গাড়ির যারা মালিক রয়েছেন তারা করছেন কি, একটি পেট্রোল পাম্প থেকে যে পরিমাণ পাচ্ছে সেটি নিয়ে তারা অন্য একটি পেট্রোল পাম্পে যাচ্ছে, সেখান থেকে আবার নিচ্ছে। এভাবে কিন্তু এই যে হিরিক, অতিরিক্ত নেয়ার যে হিরিকটি, সেটির কারণে কিন্তু যেটি সংকট সেটি দেখা দিয়েছে। নতুবা যে পরিমাণ ফিলিং স্টেশন গুলোতে ডিজেল অকটেন ছিল সেগুলো দিয়ে কিন্তু আজকে সন্ধ্যা নাগাদ কিন্তু চালাতে পারতেন, একদম খুব সুন্দর করে চালাতে পারতেন এমনটাই বলছেন। তো মানুষের যে হিরিকটা, অতিরিক্ত কেনার যে প্রবণতা কালকে থেকে যদি না পায়, সে আশঙ্কা থেকে মানুষ অতিরিক্ত যে কিনে নিয়েছেন গত রাত থেকে, সেটির কারণে কিন্তু সংকট দেখা দিয়েছে। এছাড়া অন্য অনেকগুলো গাড়ি কিন্তু তাদের ফিলিং করা নেই, যাদের সিএনজি করা নেই, তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন। যদি তেলের যে সংকট সেটি যদি অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান না হয়, মোটামুটি গাড়ি চালানো বন্ধ হয়ে যাবে এমনটাই আশঙ্কা করছেন। এখানকার দেখছেন অনেকক্ষণ ধরে লাইন ধরে। আপনি কতক্ষণ লাইনে ছিলেন এবং আসলে কি অবস্থা আপনাদের? আধা ঘন্টার বেশি। এখন কি পাবেন তেল মনে হচ্ছে? আশা করি পাবো। অনেকক্ষণ ধরে লাইনে, দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে সবাই এখানে তেল 500 টাকা যেটি পাচ্ছেন, 500 টাকা দিয়ে আসলে কতক্ষণ চালাতে পারবেন এটাই আশঙ্কা করছেন। তো চট্টগ্রামের প্রায় অনেকগুলো ফিলিং স্টেশনে কিন্তু ডিজেল অকটেন দেওয়া বন্ধ হয়ে গেছে, একমাত্র পিইউসি এখানে চলছে। এখানে হয়তো সন্ধ্যার পরে আর দিতে পারবেন এমনটা তারা বলছেন আর কি। তো চট্টগ্রামে এ ছিল আমার কাছে আজকে ডিজেল অকটেনের যে সংকট সেটি সর্বশেষ তথ্য। সুমনা। রুনা, ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। রাজধানীর অনেক ফিলিং স্টেশনে মিলছে না তেল, ফলে বন্ধ রাখা হয়েছে বিক্রি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশে। হিড়িক পড়ে অতিরিক্ত তেল কেনার। এই অবস্থায় শুক্রবার থেকে তেল বিক্রি সীমিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। শনিবার সকাল থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ভিড় করেন গ্রাহকরা। ফলে সৃষ্টি হয় দীর্ঘ লাইনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তাদেরকে। তারপরও অনেকে তেল পাননি। আর আমি আসছি হেমায়তপুর থেকে আসার সময় কোনো পাম্পে তেল পাই নাই আমি। তারপরে খালেক পাম্পে উল্টা দিকে কিছু তেল দিচ্ছে, ওখানে অনেক বড় সিরিয়াল ছিল, পরে আমি আসাদ গেটে আসছি। হ্যাঁ, এইভাবে হলে তো কাজ করা যাবে না। আমার প্রতিদিন মানে সপ্তাহে 45 লিটার তেল ঢুকাই। হ্যাঁ, এখন প্রতিদিন তো পাম্পে এসে 2-3 ঘন্টা থেকে সম্ভব না তো।
মজুদ ফুরিয়ে যাওয়ায় অনেক ফিলিং স্টেশন বিক্রি বন্ধের কাগজ ঝুলিয়ে দিয়েছে। যারা রাইড শেয়ার করে তাদের জন্য এটা খুবই কষ্টদায়ক, কারণ হচ্ছে আপনার সারাদিনে 2 লিটার তেলে হয় না। আর ঢাকা শহরে যে যানজট, অল্প কিছু সময় গাড়ি চালানোর পরে 2 লিটার শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের জন্য খুবই কষ্টদায়ক আর কি। তো সেখানে যাই দেখি যে তেল নাই বা দিচ্ছে না এরকম কিছু একটা। তো আজকেও আসলাম, সেখান থেকে ফিরে যাচ্ছি, এরকম আর কি অবস্থা। বৃহস্পতিবার আমি অকটেন নিয়ে আসছিলাম 27,000 লিটার, আর ডিজেল নিয়ে আসছি 13,500 লিটার। আর অকটেন আমাদের কালকে সন্ধ্যা 6:30 শেষ হয়ে গেছে, আর ডিজেল আজকে আমার 8:30 শেষ হয়েছে। গতকাল বিপিসির এক নির্দেশনায় বলা হয়, একটি মোটরসাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন, ব্যক্তিগত গাড়ির 10 লিটার, স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি ও মাইক্রোবাস 20 থেকে 25 লিটার তেল, পিকআপ বা লোকাল বাস ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার, আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেইনার ট্রাক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের খবর নিয়ে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। কথা বলবো তার সঙ্গে। মাহমুদুল, জ্বালানি তেল সংকটের প্রভাব ময়মনসিংহে কতটা পড়েছে জানাবেন। সুমনা, সারা দেশের নেই ময়মনসিংহের চিত্র কিন্তু একই রকম। গতকালকে থেকে প্রতিটি ফিলিং স্টেশনেই যারা ভোক্তা রয়েছেন বিভিন্ন যানবাহন নিয়ে তারা ফিলিং স্টেশনগুলোতে ভিড় জমাচ্ছেন, এবং আজকে সকাল থেকে আমি দেখেছি যে ময়মনসিংহের অধিকাংশ ফিলিং স্টেশনগুলোতেই কিন্তু তেল সংগ্রহ করার জন্য, জ্বালানি সংগ্রহ করার জন্য যারা বিভিন্ন মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি সহ বিভিন্ন যানবাহনের এসে ভিড় জমিয়েছেন। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ের একটি ফিলিং স্টেশনে। এখানে কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু তেল সরবরাহ করা হয়েছে, জ্বালানি সরবরাহ করেছে। এই কয়েক মিনিট আগে কিন্তু তারা তেল বন্ধ করেছেন। আমরা জানতে চেয়েছিলাম যে আপনারা কেন তেল দেওয়া বন্ধ করে দিলেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সকাল থেকে তারা একটানা তেল সরবরাহ করছেন, এজন্য আসলে তারা ক্লান্ত হয়ে পড়েছেন, এজন্য কিন্তু তারা আসলে তেল সরবরাহ বন্ধ রেখেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ফিলিং স্টেশনটির সামনে যে গেট, সেটি কিন্তু আটকে দেওয়া হয়েছে। এর বাইরে অনেকগুলো মোটরসাইকেল এবং যানবাহন কিন্তু দাঁড়িয়ে আছে, তারা অপেক্ষা করছেন তেল সংগ্রহের জন্য। আমরা এরকম অবস্থা কিন্তু প্রতিটি পাম্পেই, আসলে প্রতিটি ফিলিং স্টেশনে এই ধরনের অবস্থা দেখতে পাচ্ছি। ফিলিং স্টেশনের মালিকরাও তারা বলছেন যে আসলে যাদের তেল প্রয়োজন তারাও আসছেন, অনেকেই আসলে তেল পাওয়া যাবে না বা দাম বেড়ে যাবে এই শঙ্কা থেকে কিন্তু আসলে তারা ভিড় জমাচ্ছেন। তারা কিন্তু আসলে বলছেন যে এখন পর্যন্ত তাদের কাছে যা মজুদ আছে তা দিয়ে যাচ্ছেন, এবং তাদের যে তেলের যে কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছেন। তারা বলেছেন যে তারা তাদেরকে তেল সরবরাহ করবেন। এখন পর্যন্ত তেল সংকট হতে পারে এই সংখ্যাটি এখনও তারা প্রকাশ করেননি। তবে তারাও কিন্তু কৌশলী আচরণ অবলম্বন করছেন। নানা কারণে তারা কিছুক্ষণ পর তাদের তেল সরবরাহ বা তেল বিক্রি বন্ধ রেখেছেন। এতে কিন্তু আসলে যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু অনেকেই, যারা প্রয়োজনীয় বা দূরপাল্লার কোথাও যাচ্ছিলেন, তারা কিন্তু অনেকটাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন যে আসলে তারা একটি জরুরি কাজে বাসা থেকে বের হয়েছেন, কিন্তু হঠাৎ করে তেল বন্ধ করে দেওয়া হচ্ছে, এবং অনেকেই যে প্রয়োজন ছাড়া তেল নিচ্ছে তাদের ব্যাপারেও কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। বলছেন যে আসলে যাদের প্রয়োজন তারাও কিন্তু এখন তেল না পাওয়াতে কিন্তু তারা বিপাকে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের পক্ষ থেকে, তারা বলেছেন যে আসলে প্রতিটি ফিলিং স্টেশনগুলোতে তারা কিন্তু তদারকি করছেন যে আসলে সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে তেল দেওয়ার কথা সরকার গতকালকে যে একটি পরিমাণ বেঁধে দিয়েছেন সেই অনুযায়ী তেল দিচ্ছেন কিনা। তো সেই পরিমাণ কিন্তু আসলে কোনো পাম্পেই তেল দেওয়া হচ্ছে না। ফিলিং স্টেশনগুলোতে কিন্তু সরকার নির্ধারিত যে তেলের পরিমাণ দেওয়া হচ্ছে তার চেয়েও কম দেওয়া হচ্ছে, কিন্তু যে ভিড় সেই ভিড় কিন্তু এড়ানো যাচ্ছে না। কিছুক্ষণ আগে পর্যন্ত এই পাম্পে এই ফিলিং স্টেশনে আমি দেখেছি যে অসংখ্য গাড়ি, প্রায় শত শত গাড়ি এসে তেলের জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে কিন্তু তারা তেল দেওয়া বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু আপনি নিজেই দেখলেন যে বাইরে থেকে অনেকেই অপেক্ষা করছেন তেলের জন্য। এই চিত্র কিন্তু ময়মনসিংহের প্রায় প্রতিটি ফিলিং স্টেশনেই। সুমনা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের ফিলিং স্টেশনের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ মাহমুদুল। বিএনপি দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় ও শেষ দিন আজ বিএনপি চেয়ারম্যানের গুলশান রাজনৈতিক কার্যালয়ে চলছে এই আয়োজন। সকাল 10টায় আজকের কর্মশালার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মশালা থেকে বেরিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদ সদস্যরা কাজ করবেন। এ লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
তারা যাতে সঠিক ভূমিকা পালন করে এবং পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্যে দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি, সেই জন্য আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। এটাকে পির লার্নিং বলে আর কি, নিজেরা আলাপ করি এবং শিখি। এখানে রুলস অফ প্রসিজিওর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই বিষয়ে আমি কথা বলেছি। আর বিভিন্ন বিষয়ে রীতি রেওয়াজ পদ্ধতি পার্লামেন্টের এগুলো যাতে আমরা শিখি সেই বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি। দর্শক, গুলশানে রয়েছেন সহকর্মী সানজিদা প্লাবনী, তিনি যোগ দিচ্ছেন বিএনপি দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালার খবর নিয়ে। প্লাবনী, কর্মশালায় আজ এখন পর্যন্ত কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে জানাবেন আমাদের। সুমনা, আপনি যেটি বলছিলেন যে কর্মশালা চলছে 2 দিনের, আজকে দ্বিতীয় দিনের আপনার চতুর্থ ধাপের যে সেশন সেটি শুরু হতে যাচ্ছে। দুপুর 2:30 থেকে আসলে এই কর্মশালাটা শুরু হবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে বিএনপির যে এই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, এখানে 296 জন সংসদ সদস্য রয়েছেন, তার মধ্যে 146 জন বিএনপির প্রার্থী আছেন যারা আসলে একেবারেই নতুন, অর্থাৎ নবীন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তো নবীন প্রবীণ সবার জন্যই আসলে এই কর্মশালাটির আয়োজন করা হয়েছে। যদিও আসলে এখানে নবীনদের জন্য এই আপনি যে জিনিসটি জানতে চাচ্ছিলেন যে কোন কোন বিষয়গুলি আসলে গুরুত্ব পেয়েছে, এখানে আসলে যে বিষয়গুলি গুরুত্ব পেয়েছে, এখানে কিভাবে বিল উপস্থাপন করতে হয় বা বিল ছাড়াও আমি আপনাকে যে বিষয়গুলি স্পেসিফিক্যালি বলতে পারি যে বিএনপির সিনিয়র নেতারা আমাদেরকে যে জিনিসটি জানিয়েছেন যে কিভাবে পয়েন্ট অফ অর্ডার উপস্থাপন করতে হয়, কিভাবে বিল প্রণয়ন পর্যালোচনা করে আলোচনায় অংশ নিতে হয়, নিজের এলাকার সমস্যা তুলে ধরার বিষয়টি এখানে আসলে এই কর্মশালায় জানানো হয়েছে। প্রেসিডেন্টের ভাষণে কি বিষয়ে আলোচনা হয় এই বিষয়গুলি নিয়ে কিন্তু এই কর্মশালায় আলোচনা হয়েছে। এছাড়া আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দ্বিতীয় দিনের চতুর্থ ধাপের যে সেশনটি এখন চলছে, এখানে সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেবেন এবং আমি আপনাকে যদি আপনি দেখে থাকেন সুমন, আপনি দেখবেন যে এমপিরা কিন্তু আসেন, সংসদ সদস্যরা এখানে প্রবেশ করছেন গুলশান কার্যালয়ে। প্রথম ধাপের যে কর্মশালাটি ছিল সেটি কিন্তু শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপের আজকে শেষ কর্মশালা চলবে দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত এবং এখানে এই বিষয়গুলি আসলে তুলে ধরা হবে কর্মশালায়, কিভাবে নিজেদের সমস্যা সমাধান বা এলাকার সমস্যার বিষয়গুলি তুলে ধরা যায়, এই বিষয়গুলি প্রশিক্ষণ দেওয়া হবে। আরও একটি বিষয় আপনাকে জানিয়ে দিই সুমনা, যে প্রথম সেশনে, দ্বিতীয় দিনের প্রথম সেশন থেকে বের হয়ে কিন্তু আপনি যেটি বলছিলেন যে সালাউদ্দিন আহমেদ অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন, বেশ কিছু বিষয়ে কথা বলেছেন, যেখানে উনি আমাদেরকে জানিয়েছেন যে এই সংসদে আসলে এই সংসদ জাতির কাছে অনেক প্রত্যাশা, তারা সেই প্রত্যাশা পূরণে একেবারে সচেষ্ট থাকবেন। এই বিষয়গুলি নিয়ে তারা আলোচনা করেছেন এবং তারা বলেছেন, একটা প্রশ্ন করা হয়েছিল যে নতুন একেবারেই 146 জন নতুন সংসদ সদস্য এখানে নির্বাচিত হয়েছেন, তারা কতটুকু তারা দায়িত্ব পালনে সমর্থ রাখে, এই প্রশ্নটি আসলে তাকে করা হয়েছিল। তখন তিনি বলেছেন যে তারা যদি তাদের এন্ড থেকে সঠিকভাবে কাজটা করতে পারে সেক্ষেত্রে তারা অবশ্যই জাতির প্রত্যাশা আসলে পূরণে সঠিকভাবে তারা কাজ করলে তারা জাতির প্রত্যাশাটা পূরণ করতে পারবেন এবং সেই লক্ষ্যে কিন্তু আসলে এই কর্মশালাটির আয়োজন করা হয় এবং তারা যাতে এই বিষয়ে সফল হয় এই জন্যই কর্মশালাটির আয়োজন করা হয়েছে এবং এই কর্মশালাটি দুপুরের সেশনের কর্মশালাটি দুপুর 2টা থেকে বিকাল 4:30 পর্যন্ত চলবে। তারপরে 2 দিনের যে কর্মশালা বিএনপি নিয়েছিল নতুন সংসদ সদস্যদের কর্মশালার অংশ হিসেবে, সেটি আজকে শেষ হচ্ছে। সুমনা, এই ছিল আমার কাছে গুলশান কার্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। সানজিদা, ধন্যবাদ আপনাকে। দরজায় কড়া নাড়ছে ঈদ, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে কেনাকাটার ব্যস্ততা। রাজধানীর সব মার্কেট ও শপিং মলে উপচে পড়া ভিড়, যানজট আর ভোগান্তি উপেক্ষা করে সবাই ছুটছে মার্কেটে। ঈদ যত ঘনিয়ে আসছে, নগরবাসীর আনন্দ উচ্ছ্বাস আর কেনাকাটার ব্যস্ততা ততই বাড়ছে। ফলে রাজধানীর বিপণী বিতানগুলোর সামনে লেগে থাকছে ভিড়।
নিউ মার্কেট, গাউছিয়া থেকে শুরু করে আধুনিক শপিং মল সবখানেই কেনাকাটার ধুম। রাজধানীর ধানমন্ডি হকার্স মার্কেটে পছন্দের শাড়ি কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন ক্রেতারা, যেন তিল ধারণের ঠাঁই নেই। মার্কেটের প্রতিটি দোকানে ঢাকাই জামদানি, টাঙ্গাইল সুতি, রেশম, বেনারসি, সিল্ক, কাতানো, জর্জেট সহ পছন্দের রং আর ডিজাইনের শাড়ি খুঁজে পেতে চেষ্টার কমতি নেই ক্রেতার। একটা নিয়েছি, আরো 3-4টা নেওয়ার ইচ্ছা আছে, তবে ভালো আর দেখে দামাদামি করে নিতে পারলে আপনি ভালোটা নিতে পারবেন, আর দামাদামি করে নিতে না পারলে আপনি ঠকে যাবেন। যেই মাল দেখা যায় 1000 টাকার মাল তো 1200-1300, 200-300 বাড়তি একটু, ওইরকম না, সুলভ মূল্যে পাওয়া যেতেছে আর কি। সুন্দর, কিন্তু দাম অনেক, কালেকশন ভালো, প্রাইস রিজনেবলের মধ্যেই আছে। রমজানের মাঝামাঝি প্রত্যাশা অনুযায়ী বিক্রি করতে পারছেন অনেকে, কেউ কেউ অবশ্যই কিছুটা হতাশ। শাড়ির বাজারটা যেরকম আশা করছিলাম এরকম কাস্টমার পাইনি এখনো, আর যেগুলো পাচ্ছি এগুলো বাজারের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। আজকে কাস্টমারের রেশ একটু ভালো, আর এরপর দিন কাস্টমার খুব খারাপ গেছে। দাঁতন বোনাসটা পেলে কেনার চেষ্টা করবে, সেজন্য আমরা চাচ্ছি যে ইনশাল্লাহ যে 14 দিন আছে যখন ভালো হলে আমাদের জন্য ভালো। আইসা আগে 2 ঘন্টা 3 ঘন্টা দেখে তারপরে মানে কেনার ব্যবস্থা হলো পরে, আগে দেখে নতুন কি আসছে। কেনাকাটার আনন্দ কিছুটা ম্লান করেছে রাজধানীর তীব্র যানজট আর অতিরিক্ত ভিড়। মার্কেটে পৌঁছাতে দীর্ঘ সময় ব্যয় হওয়ায় পোহাতে হচ্ছে ভোগান্তি। ভোগান্তি থাকলেও ঈদ উৎসবের আমেজের কাছে তা যেন হার মানছে। ব্যবসায়ীদের প্রত্যাশা ঈদের আগ পর্যন্ত কেনাকাটার এ জোয়ার কেবল শহর নয়, সারা দেশেই ছড়িয়ে পড়বে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ে পার হলেও এখনও সুনামগঞ্জের বাঁধ নির্মাণ শেষ হয়নি। এতে ওই এলাকার কৃষকদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে। আগাম বন্যা থেকে বছরের একমাত্র ফসল বোরো ধান রক্ষায় সরকার প্রতি বছর বাঁধ নির্মাণ করে থাকেন, অথচ গত 28শে ফেব্রুয়ারি বাঁধ নির্মাণের নির্ধারিত সময় শেষ হলেও জেলার প্রায় সবকটি উপজেলায় এখনও বাঁধ নির্মাণ চলছে। এটি সুনামগঞ্জ বিশ্বম্বরপুর উপজেলার চিত্র। 9 থেকে 13 নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির আওতাধীন ফুলবড়ি, কাটাখালী, হরিমন্না ও বেকাবাদ এলাকায় চলছে মাটির কাজ। ক্লোজারগুলোতে এখনও শুরু হয়নি বাঁশের আর, দরমুজ ও ঘাস লাগানোর কাজ। শুধু এই উপজেলা নয়, দিরাই, শাল্লা, তাহিরপুর সহ জেলার 12 উপজেলার একই চিত্র। হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ নীতিমালা অনুযায়ী 15 ডিসেম্বর থেকে শুরু হয়, যা শেষ হওয়ার কথা গত 28 ফেব্রুয়ারি। নির্ধারিত সময় শেষ হয়েছে, কিন্তু বাঁধ নির্মাণ শেষ হয়নি। এ অবস্থায় আগাম বন্যায় ফসলের ক্ষতি হওয়ার শঙ্কা কৃষকদের। আমাদের কৃষকের এটা অনুভূতি, আমাদের একমাত্র একটা বুড়ো ফসল, আমাদের 1 বছর একটা ফসল হয়। এই যে এটা হাজার হাজার কৃষকের এটা রিজিক, হাজার হাজার কৃষকের এটা জীবিকা নির্বাহ করে এই ফসলের উপরে। এখন যদি আমরা এই ফসলটা একমাত্র বুড়ো ফসল আমরা যদি তলিয়ে যায়, আমাদের যে বাচ্চা কাচ্চা নিয়ে বাঁচার মতো কোনো বিহিত ব্যবস্থা আমাদের নেই। সময় মতো বিল পরিশোধ না করায় কাজের গতি কম বলে দাবি পিআইসি সংশ্লিষ্টদের। বিল ফাইলে কাজের গতি আমরা নির্বাচনের আগেই কাজ শেষ করে ফেলাইলাম। বিল না ভাবাতে ওই টাকাদারও তো সবের টাকা দেয় না, ওই টাকা খুঁজতে খুঁজতে ওই কাজের আর কমাইতেছে। হাওর আন্দোলনের নেতাদের অভিযোগ, পিআইসি পদ্ধতিকে ব্যর্থ প্রমাণ করতেই পরিকল্পিতভাবে বিল প্রদানে বিলম্ব করা হচ্ছে। এই বছরও 100 কোটি টাকার উপরে বরাদ্দ হয়েছে, 145 কোটি টাকা বরাদ্দ, কিন্তু শুরুর থেকে আমরা দেখেছি যে কাজের ঢিলিমি এখন পর্যন্ত চলছে। পাশাপাশি হচ্ছে গিয়ে যারা পিআইসি পেয়েছেন তারা সঠিক নিয়মে পান নাই, এবং যারা পেয়েছেন কাজ করছেন তারা এই মুহূর্তে এখন পর্যন্ত ওইরকম বিল তারা পান নাই। তবে কাজ সন্তোষজনকভাবেই এগোচ্ছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। এ পর্যন্ত আমাদের কাজের সার্বিক অগ্রগতি 65%, এবং আমাদের যে কাজের মূল অংশ যে বিভিন্ন ক্লোজারগুলো বন্ধকরণ কাজ, এই ক্লোজারের অগ্রগতি আমার 73%। অর্থাৎ আমাদের মোটামুটি কাজগুলো যদি আমরা হিসাব করি অন অ্যাভারেজ 63% হলেও আমাদের যে ঝুঁকিপূর্ণ কাজ যেটা ক্লোজার, সেগুলো 73% সম্পন্ন হওয়াতে আমরা মোটামুটি বলতে পারি যে আমাদের মোটামুটি কাজের যে টাইম অনুযায়ী থাকা দরকার সেটা রয়েছে। কৃষকদের দাবি দ্রুত বাঁধের কাজ টেকসইভাবে সম্পন্ন করা, না হলে অকাল বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতির মুখে পড়তে হবে তাদের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।
সোনারগাঁও ইউনিভার্সিটিতে চলছে ভর্তি মেলা। সামার 2026 সেমিস্টারে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি এর উপর থাকছে শতকরা 40% ছাড়। 6 মার্চ রাজধানীর পান্থপথ গ্রিন রোডে এই ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা। ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী শিপু, ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ একরামুল ইসলাম, উপ উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান কোঅর্ডিনেটর, শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বতন্ত্র আবৃত্তি বিভাগ অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামের আবৃত্তি শিল্পীরা। শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ আবৃত্তি শিল্প রক্ষা কণ্ঠ সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়। এতে বক্তারা বলেন, সম্প্রতি জারি হওয়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংশোধন অধ্যাদেশ 2026-এ একাডেমির বিভাগ সংখ্যা 6 থেকে বাড়িয়ে 9টি করা হয়েছে, কিন্তু কোথাও আবৃত্তি শব্দটি অন্তর্ভুক্ত করা হয়নি। আবৃত্তির মতো গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যমকে উপেক্ষা করে দেশের সাংস্কৃতিক অঙ্গন এগিয়ে যেতে পারে না বলে মনে করেন তারা। এই ছিল এখনকার মতো। এরপর সন্ধ্যার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।